প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজ আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের নতুন দুটি টপিক নিয়ে পড়াশোনা করব। টপিক দুটি হচ্ছে ইন্ডেক্সিং এবং সর্টিং। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি টপিক এবং খেয়াল করে দেখতে হবে। যদি খেয়াল করে না দেখো তাহলে প্যাচ লাগার সম্ভাবনা আছে। ইন্ডেক্সিং এবং সর্টিং এই দুটির মাধ্যমেই আমরা ডাটাকে সুসজ্জিত করি, সুবিন্যস্ত করি, কিন্তু ওরা দুজনের ডাটাকে সুবিন্যস্ত করার প্রক্রিয়া একদমই ভিন্ন। ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা যখন কোনো ডাটাকে প্রসেস করি, কোনো একটা লজিক্যাল অর্ডারে প্রসেস করি, তখন সে তার রেকর্ডের অ্যাড্রেসকে ধরে ওই ডাটাকে সুবিন্যস্ত করে এবং সর্টিং এর মাধ্যমে আমরা একই কাজটাই করব, যে ডাটাকে আমাদের যেভাবে ইচ্ছে, যে কমান্ড অনুযায়ী দরকার, নিউমেরিক্যালি অথবা নন নিউমেরিক্যালি, আমরা যেভাবে আমরা চাই সেভাবেই ডাটাকে অর্ডার অনুযায়ী সাজাবো। যেমন সর্টিং এর মাধ্যমে আমরা এরকম ভাবে যদি থাকে 5 3 6 -1, এই ডাটাগুলোকে সাজানোর কথা বলে আমরা সর্টিং এর মাধ্যমে সাজাতে পারি। অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারি, যদি আমাদের বলে মানে মানের ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুসারে আমরা সাজাতে পারি। আমরা 6 যখন আমরা সর্টিং করে ফেলবো তখন 6 5 3 -1, এই যে দেখো এখানে আছে কি বড় বড় থেকে ছোট, ছোট থেকে আরো ছোট, এভাবে তার নিম্নক্রম অনুযায়ী সেটা চলে গেছে। আবার আমরা যদি এটাকে ঊর্ধ্বক্রম অনুযায়ী -1 3 5 6 এইভাবেও সাজাতে পারি। এই সাজানোর প্রক্রিয়াকে আমরা বলবো সর্টিং। এইভাবে আমরা সাজাতে পারি। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা এইভাবেই সাজাবো। সাজানোর পরে আমরা কোনো একটা ডাটাকে খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। ইন্ডেক্সিং বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার মানে বুঝতে পারি। কোনো একটা বইয়ের সূচিপত্র, যে বইটার যদি সূচিপত্র করা থাকে আমরা সহজেই বইটাকে দেখে আমরা সূচিপত্র দেখে কোন জায়গায় কি টপিক আছে আমরা সহজে বের করে ফেলতে পারি। তো আমরা এখন দেখবো যে আসলে তারা কিভাবে কাজ করে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোন জায়গায় পার্থক্যটা আছে, আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। মনে করো যে একটা এরকম ভাবে টেবিল আছে, যে এমপ্লয়ি টেবিল, ইএমপি টেবিল, যে এমপ্লয়ি ইএমপি আইডি আছে, ইএমপি নেম, আর এখানে আছে এইজ। দেখো এখানে যখন আমরা আইডি 1, তারপর নেম মনে করো পি, তার বয়স আছে মনে করো 30, 2 কিউ, তার বয়স মনে করো 27, আবার এমপ্লয়ি 4 আর তার বয়স হতে পারে 35। তো সরি এখানে 3 দিলাম আমি, এমপ্লয়ি 3। এই জিনিসটাকে আমরা যদি সর্টিং করি, কোন একটা ফিল্ডের ভিত্তিতে আমাদের সর্টিং করতে হবে। আমরা যদি এই জনের যে অনুযায়ী সর্টিং করি, যে আমরা এভাবে বলতে পারি আমাদের এমপ্লয়িগুলোকে এমনভাবে দেখাও যার বয়স সবচেয়ে বেশি সে থাকবে সবার প্রথম। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের নতুন যে টেবিলটা ক্রিয়েট হবে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এইজ, তখন আবার 3 এখানে চলে যাবে আর 35 হয়ে যাবে।
তো এরপরে হয়ে যাবে 1 পি 30 হয়ে যাবে, আবার হয়ে যাবে 2 কিউ 27 27। ঠিক এইভাবে আমাদের নতুন একটা সর্টেড টেবিল আমাদের সামনে আসবে এবং এই সর্টেড টেবিলটা সর্টেড আকারে আমাদের ডাটাবেজে সংরক্ষিত অবস্থায় থাকবে। এখানে আমাদের পুরাতন যে টেবিল আছে সেটা থাকবে না। তো এখানে দেখো এই মুহূর্তে যদি আমি আবার কোনো একটা এমপ্লয়িকে আমি অ্যাড করতে চাই, আমার পুরাতন রেকর্ড অনুযায়ী কিন্তু আমি আর পারছি না, পুরাতন টেবিলে আর আমি সেই এমপ্লয়িকে এন্ট্রি দিতে পারছি না। তখন আমাকে দিতে হবে যে 4 নম্বর, যদি এরকম ভাবে আসে যে 4 নম্বর একজন এমপ্লয়ি আমার আসলো, যে এমপ্লয়িটি তার বয়স এখানে হয়ে গেল মনে করো যে 40, তখন কিন্তু আমার এখানে একটা আবার প্রবলেমের সৃষ্টি হয়েছে। আমার কিন্তু দেখার কথা ছিল যার বয়স সবার চেয়ে বেশি সে থাকবে সবার উপরে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে সর্টেড টেবিলে ডাটা এন্ট্রি হয়েছে কিন্তু সেটা সবার নিচে। তো এখানে আবার আমাকে সর্টিং কোয়েরি চালাতে হবে এবং সর্টিং কোয়েরি চালানোর পরে আবার সেখানে যাবে। এর মানে হচ্ছে এই সর্টিং কোয়েরিতে আমাকে বারবার করে সর্টিং কোয়েরি চালাতে হচ্ছে, যার জন্য আমার প্রক্রিয়াটা ধীর হয়ে যাচ্ছে, ধীর গতিতে আমার কাজ করছে এবং বারবার এই সর্টেড কোয়েরি চালাতে হচ্ছে। আমার পুরাতন রেকর্ড গুলো থাকছে না, আবার নতুন করে কোনো ধরনের ইনফরমেশন এন্ট্রি দিতে গেলে সবার শেষে আমার এটা এন্ট্রি হচ্ছে, এটা একবারে সর্ট হচ্ছে না। এই হচ্ছে আমার এই সর্টিং এর কিছু অসুবিধা। আমরা পাশাপাশি এখন ইন্ডেক্সিংটা দেখবো, ইন্ডেক্সিং কিভাবে কাজ করে। ইন্ডেক্সিং আমাদের ডাটাবেজের টেবিলের রেকর্ড সমূহের অ্যাড্রেসের কোনো লজিক্যাল অর্ডার অনুযায়ী সে সাজায়। আবার আমরা একটা এমপ্লয়ি টেবিল নিলাম, এমপি টেবিল। এখানে আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এজ, সেম। তো 1 নং পি মনে করো 30, 2 কিউ 27, 3 আমার এটা হয়ে যাচ্ছে 27, 3 কিউ আর, এটা ধরলাম 40, 5, এটা হচ্ছে এটা হবে 22। এখন আমি এই টেবিলটাকে যদি আমি ইন্ডেক্সিং এর মাধ্যমে যদি সুবিন্যস্ত করি, আমার ইন্ডেক্সিং প্রক্রিয়া হচ্ছে ডাটাবেজে ইন্ডেক্সিং এর জন্য একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট হবে, যে ফাইলের মধ্যে আমি যে লজিক্যাল অর্ডার অনুযায়ী এই ডাটাগুলোকে সাজাতে চাই, এই নির্দেশগুলো আমার এই ফাইলে দেওয়া থাকবে এবং সেই ফাইল আমার এই রেকর্ডগুলোর অ্যাড্রেসকে এখানে সে নোট করবে। যেমন মনে করো যে আমি এটা বললাম আমার এই টেবিলে যার বয়স সবচেয়ে কম বা ছোট থেকে বড়, এরকম ভাবে এইজ অনুযায়ী কোন একটা ফিল্ড অনুযায়ী ইস্যু করতে হবে যে ছোট থেকে বড় আমার এমপ্লয়ি লিস্ট আমি চাই। তখন কিন্তু আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4 জন আছে, আমার 1 নম্বরের জন্য আমার পয়েন্ট আউট করবে এই জনকে, কারণ তার বয়স সবচেয়ে কম, তার যে অ্যাড্রেস আছে ওটাকে সে 1 নম্বরে পয়েন্ট আউট করবে এবং 2 নম্বরে পয়েন্ট আউট করবে আমার ওই জায়গাকে, এবং 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরের জন্য এই অ্যাড্রেসকে পয়েন্ট আউট করছে এবং 4 নম্বরের জন্য পয়েন্ট আউট করছে ওইটাকে। এই ক্ষেত্রে সে কোনো ধরনের নতুন টেবিল ক্রিয়েট করছে না, আলাদা আরেকটা ফাইল ক্রিয়েট করছে, যার জন্য এখানে মেমোরি লোকেশনটা আবার মেমোরিটা বেশি লাগছে, কারণ আলাদা যেহেতু একটা ফাইল আছে।
আবার সে অ্যাড্রেসগুলোকে ধরে করছে। তো এই ক্ষেত্রে যা হচ্ছে, আমি যদি এই মুহূর্তে যে আমি 5 নম্বরে একটা এমপ্লয়ি আমি এখানে অ্যাড করছি, এটা মনে করো টি, যার বয়স 19, আমার সর্টিং এর ক্ষেত্রে আবার সর্টেড কোয়েরি আমাকে চালাতে হয়েছে, এরপর নতুন আরেকটা টেবিল ক্রিয়েট হয়েছে। কিন্তু ইন্ডেক্সিং এর এই সুবিধা আছে যে এই ইন্ডেক্স ফাইলে কিন্তু আমার কমান্ডটা আগে থেকেই দেয়া, যে আমি কি লজিক্যাল অর্ডার অনুযায়ী তাদের সাজাবো। আমি লজিক্যাল অর্ডারটা এরকম ছিল, যার বয়স সবচেয়ে কম তাকে প্রথমে দেখাবে, তখন কিন্তু আমার আর এগুলো এখানে থাকছে না, তার অ্যাড্রেস অনুযায়ী টেবিলের রেকর্ড সময়ের অ্যাড্রেসকে সে নতুন ভাবে ওই যে লিখে রেখেছিলাম কমান্ড, এই কমান্ডের জন্যই টেবিলের রেকর্ড সময়ের অ্যাড্রেসকে সে আবার নতুন করে সঙ্গে সঙ্গে নতুন করে আবার পয়েন্ট আউট করে নিচ্ছে। যে 1 নম্বরের জন্য সে সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে, এবং 2 নম্বরের জন্য সে চলে গেছে এখানে, 3 নম্বরের জন্য সে চলে গেছে 2 এর কাছে, 4 নম্বরের জন্য সে চলে গেছে 1 এর কাছে, এবং 5 নম্বরের জন্য সে চলে গেছে 3 এর কাছে। তো এই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যে সুবিধা হলো, আমি নতুন করে কোনো এমপ্লয়িকে অ্যাড করার ক্ষেত্রে আমার পুরাতন যে টেবিলটা আছে, আমার পূর্ববর্তী যে ফাইলটা আছে, এই পূর্ববর্তী ফাইলের কোনো ধরনের পরিবর্তন ঘটানো প্রয়োজন পড়েনি। আমি এই পরিবর্তন ছাড়াই, তোমরা দেখবা যে অনেক কোয়েশ্চেন এরকম আছে যে পূর্ববর্তী ফাইলের পরিবর্তন ঘটানো ছাড়া কিভাবে আমি ডাটাকে সুবিন্যস্ত করতে পারি। তখন আমাকে অবশ্যই লিখতে হবে যে এই প্রক্রিয়া হচ্ছে একমাত্র ইন্ডেক্সিং এর প্রক্রিয়া, যে ইন্ডেক্সিং ছাড়া আমার পূর্ববর্তী ফাইলের রেখে কোনোভাবে সুবিন্যস্ত করা সম্ভব না। তো এই হচ্ছে আমার ইন্ডেক্সিং এবং সর্টিং এর, ইন্ডেক্সিং এবং সর্টিং, যে এই দুই প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে কাজ করে। তো সর্টিং এর ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে, যে বারবার সর্ট করার জন্য আমাদের কাজের প্রক্রিয়া একটু সময় নিচ্ছে বেশি, আর ইন্ডেক্সিং এ আমরা কাজটা একটু দ্রুত হচ্ছে, কিন্তু তার জন্য একটা ইন্ডেক্সিং এ একটা আলাদা ফাইল ক্রিয়েট হয়, যার জন্য একটু মেমোরির প্রয়োজন বেশি হচ্ছে। এই সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি বরিশাল বোর্ডের 2019 সালের প্রশ্নটা দেখি, এই ক্ষেত্রে বরিশাল 2019 সালের যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনে এরকম ভাবে আছে, দুইটা টেবিল দেওয়া আছে, আবার এখানে উল্লেখিত আছে কোম্পানির মালিক প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য প্রথম ফিল্ডের ব্যক্তিদের ডাটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাতে না হয়। তো এই ক্ষেত্রে আমাদের নতুন নতুন পণ্য যখন অ্যাড করবে, পুনরায় যদি সাজানোর প্রয়োজন নাই পড়ে, এই প্রক্রিয়া হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং। কারণ আমরা দেখলাম যে নতুনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে পুরাতন যে ফাইল আছে, এখানে আমরা প্রোডাক্টকে এন্ট্রি দিয়েছি, এবং সেইটা ইন্ডেক্স ফাইল আমাদের পয়েন্ট আউট করে এটাকে সর্ট করে দিচ্ছে। এই কোয়েশনের সমাধান হচ্ছে এটা, এবং সেই বরিশাল বোর্ডেরই 2019 সালের বরিশাল বোর্ড বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্নটা তোমরা দেখবা। আবার এখানে দেখো 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, যে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কি ধরনের রিলেশন ক্রিয়েট করা সম্ভব। ও টেবিলটা একটু না আঁকলে আসলে বোঝাই যাচ্ছে না যে কেমন করে। আমি বলেছিলাম বরিশাল বোর্ড এই কোয়েশ্চেনটা
বরিশাল বোর্ড 2019-এর। এখানে আমি টেবিলগুলো এঁকেছি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 1 নম্বর 2 নম্বর তোমরা একটু দেখে নেবা। গ নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে, উদ্দীপকটা তোমরা দেখবে যে মালিক একটা প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য প্রথম ফিল্ডের ভিত্তিতে ডাটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলে পুনরায় সাজাতে না হয়। নতুন পণ্য সংযোজন করলে পুনরায় যদি সাজাতে না হয়, এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? ইন্ডেক্সিং এর মাধ্যমে। যে আমরা পুরাতন যে টেবিলটা আছে এই টেবিলে আমি আমার প্রোডাক্টগুলোকে বা আমার পণ্যগুলোকে আমি এন্ট্রি দেব। আমি আবার তার জন্য নতুন কোনো টেবিলের প্রয়োজন পড়বে না, কিন্তু আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে, ইন্ডেক্স ফাইলের মাধ্যমে আমরা আমাদের লজিক্যাল অর্ডার অনুযায়ী তাকে সাজাতে পারবো। এই জায়গাটা তোমরা এভাবে আনসার করে নিতে পারো। যে কোয়েশ্চেনটা আছে এরকম ভাবে, ঘ নম্বরে মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতি সুবিধা বিশ্লেষণ করো। যে ইন্ডেক্সিং এর যে সুবিধাগুলো আছে তোমরা এটা দেখে নিবা। কিন্তু গ নম্বরে যেটা আছে, উদ্দীপকের টেবিলদের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই একটা টেবিল আর এখানে একটা টেবিল, দুইটা টেবিল। এখানে হচ্ছে প্রোডাক্ট আইডি আর ইউনিট প্রাইস, যে এই প্রোডাক্টের কি পরিমাণে প্রাইস আছে। আর এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি, সেল অ্যামাউন্ট আর প্রোডাক্ট আইডি, যে একজন এমপ্লয়ি কি কি প্রোডাক্ট সে সেল দিচ্ছে। আমরা দেখছি যে 1 নম্বর যে এমপ্লয়ি আছে, আই মিন 10001 1002, এরা দুইজন আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু তারা একই নাম্বারের প্রোডাক্টকে তারা সেল দিয়েছে। তো আবার দেখো যে এখানে 1003 1004 তারাও আবার একই নাম্বারের প্রোডাক্টকে সেল দিয়েছে। তো এই টেবিলটা এখন যেভাবে আছে, এই থাকাটাকে আমরা বলতে পারি যে এখানে আছে এরকম ভাবে ওয়ান টু মেনি রিলেশন এখানে বিল্ড হয়েছে। যেমন একটা প্রোডাক্ট দুইজন এমপ্লয়ি সেল দিয়েছে, ওয়ান টু মেনি রিলেশনটা আমরা যে ডাটাবেজের রিলেশন আগে পড়েছি, এই রিলেশন অনুযায়ী এখানের মধ্যে এই মুহূর্তে আছে ওয়ান টু মেনি রিলেশন। কিন্তু তোমাদের প্রশ্নটা হচ্ছে এরকম ভাবে, প্রশ্ন করতে যেভাবে প্রশ্নটা করেছে, উদ্দীপকের টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব। এর মানে অন্য কোনো প্রক্রিয়াতে অন্য কোনো রিলেশন তুমি তোমার কাছ থেকে বিল্ড করতে পারবে কিনা। তো আমি যদি একটু ভাবি এইভাবে যে হ্যাঁ, অবশ্যই মানে এখান থেকে অন্য কোনো রিলেশন করা সম্ভব। যে এখানে আছে প্রোডাক্ট আর এখানে আছে এমপ্লয়ি। আবার যদি আমি আরেকটা টেবিলের এখানে ক্রিয়েট করি, আরেকটা টেবিল আমি মনে করি অর্ডার নামে একটা টেবিল ক্রিয়েট করলাম, যে অর্ডার টেবিল, যে অর্ডার আইডি, তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি, এমপ্লয়ি আইডি। দেখো যে 1 নাম্বার অর্ডার আমি দেখি যে আমি এই প্রোডাক্টটাকে, প্রোডাক্ট 003, এই প্রোডাক্টটাকে আমি 1001, এই প্রোডাক্টটাকে এই এমপ্লয়ি অর্ডার করেছে। 2 নম্বর অর্ডারে আবার এরকম হইতে পারে যে 5003, এটাকে সেই প্রোডাক্টটাকে আবার 1005 এই ব্যক্তি অর্ডার করেছে। আবার 3 নম্বর অর্ডারে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট আইডি 5005, ওইটা আবার 1005 এই বেচারা এখানে অর্ডার করছে। তাইলে দেখো এখানে আমি এভাবে বলতে পারি যে এখানে একটা প্রোডাক্ট 5003, একটা প্রোডাক্ট দুজন এমপ্লয়ি অর্ডার করেছে। আবার এখানে দেখো একজন এমপ্লয়ি 1005 আবার দুইটা প্রোডাক্টকে সে অর্ডার করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1003 এই দুইজন মানে একটা, এই প্রোডাক্টটা মানে হচ্ছে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এই দুইজনের সাথে সম্পর্কিত। আবার এই এমপ্লয়ি মানে হচ্ছে একজন এমপ্লয়ি এই দুইটা প্রোডাক্টের সাথে সে সম্পর্কিত। এর মানে দেখা যাচ্ছে
যে ওয়ান টু মেনি, আবার এই দিক থেকে ওয়ান টু মেনি, উভয় দিক চিন্তা করলে আমি দেখতে পারতেছি এই অর্ডার টেবিলে মেনি টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব। তাহলে যেহেতু প্রশ্নকর্তা এই জায়গাতে তোমাদের প্রশ্ন করেছে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব, তাহলে আমরা এইভাবে আরেকটি টেবিল তৈরি করে আমরা এইভাবে ব্যাখ্যা দিয়ে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের মেনি টু মেনি রিলেশন তৈরি করা সম্ভব। যেহেতু ডাটাবেজ নিয়ে কথা বলছি, অনেক কথাই বলা হচ্ছে, ডাটা এনক্রিপশন নিয়েও একটু কথা বলে ফেলি। যে ডাটা এনক্রিপশন, মনে করো যে এই মুহূর্তে তোমার কাছে একটা ওয়ার্ড আছে বাবা, যে এটাই তোমার কোনো একটা কোড বাবা। তুমি যাকে এটা লিখে পাঠাইছো তাকে এমনভাবে লিখে পাঠাইছো যে বি যত জায়গায় আছে বি এর জন্য তুমি পড়বা 1, আর এ যত জায়গায় আছে তত জায়গায় তুমি পড়বা 2। ওটা তাকে তুমি বলে দিয়েছো, যখন সে বাবা পাবে তখন তার কাছে এটা হয়ে যাবে বি এর জন্য 2, এ এর জন্য 1, এর মানে তার কোড হচ্ছে 2121। তাহলে এনক্রিপশন করে এই 2121 কে এনক্রিপশন করে আমরা বাবা রূপে একজনের কাছে পাঠিয়ে দিয়েছি। তাহলে এনক্রিপশনের মানে হচ্ছে ডাটার নিরাপত্তা রক্ষার জন্য পাঠযোগ্য থাকে না এরকম ভাবে যে যা পরে খুব একটা বোঝা যাবে না, এরকম একটা কিছু ক্রিয়েট করে পাঠিয়ে দেওয়া ডাটার নিরাপত্তার জন্য। এমন ডাটার নিরাপত্তা তৈরি করার জন্য ডাটাকে এমন একটা পর্যায়ে পাঠানো, এমনভাবে পাঠানো, ডাটার সিকোয়েন্স চেঞ্জ করে পাঠানোকে ডাটা এনক্রিপশন বলা হয়। এমন ডাটার পরিবর্তন, আমরা বলবো ডাটাটা যে রূপে আছে ভিন্ন একটা রূপে বা নতুন একটা চেহারাতে পাঠিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে ডাটা এনক্রিপশন। তো ডাটা এনক্রিপশন কি কাজে লাগে এটা যদি বলি তাহলে আমরা বলবো ডাটা এনক্রিপশন আমাদের ডাটার নিরাপত্তা রক্ষার জন্য লাগে। যেমন আমরা MySQL নামে একটা ডাটাবেস সার্ভার আছে, আমি আবার লিখছি MySQL একটা সার্ভার আছে। এখানে MySQL সার্ভারে MD5, ভালোভাবে দেখো MD5 নামে একটা ফাংশন আছে। MD5 এই ফাংশনের মাধ্যমে, এটা স্পেশালি পাসওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই MD5 এর মাধ্যমে তুমি যাই পাসওয়ার্ড দাও না কেন সে MD5 তার মতো করে এই পাসওয়ার্ডকে 32টা বিটে সে কনভার্ট করে নেবে। তো এখানে কয়টা বিট থাকবে, MD5 এ তুমি যাই ঢুকাও না কেন সেখানে 32টা বিট হয়ে যাবে। এটাকে MD5 এর সেই বিটকে তুমি দেখে কখনোই বুঝতে পারবে না যে এটা কি ছিল, একমাত্র সেই ইঞ্জিন MySQL ইঞ্জিন এটাকে আবার এনক্রিপশনকে ডিক্রিপশন করে তোমার সেই পাসওয়ার্ডটাকে আবার পুনরায় সে ফেরত দিতে পারবে। তো এই জিনিসটা করা হয় MySQL সার্ভারে MD5 এর মাধ্যমে আমাদের পাসওয়ার্ডকে নিরাপত্তা প্রদান করা হয়। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত।